হৃদয়ের মায়াজাল পর্ব ৬। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। বেডসাইডে বসে আমি, আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরো ঘন্টাখানেক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু এমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাহিরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় দুই হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকজনদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে নিয়ে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততায় রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকেই দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসাবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন নিচু স্তরের মনুষ্যত্ব, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমেই ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন, তার সবকিছুর পেছনেই দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসলো। তারপর থেকেই আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুললো। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙলো হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নায় ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তেই আরো জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুইয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তেই কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটি আমাকে খোঁচা মারলো হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জয়ী। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ব্যাস।
এমনিতেই আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাহর করতে পারছিলাম আমি। কি কারণে উনি আমার উপর সন্দেহরত তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনিই পাকা ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুড়স্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেয়া, এত সবকিছু তো মানুষ এমনি এমনিই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়ার নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমার উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন কিন্তু আমার মেয়ে কেন কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকু সাবধান করছি, রাজনীতি করার ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারকেও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপালের কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাসা ভাসা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্বী। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করার রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি ওনারা যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি, কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যাই। এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে হৃদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো, যার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল আমাকে? সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। নার্সটির কথার আগামাথা কিছুই ঢোকেনি আমার মাথায়। সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদখানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকের ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদখানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে এমার্জেন্সি বোর্ডে নিতে নিতে গিয়ে। এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল এখন বাসায় যাই। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনার শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইলো। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনের কৌতূহলটা তখনও ছিল বেশ, সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোনো সমস্যা? জুয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝি সম্মতি দিয়ে বলল, হুম, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি আমি তখনই। কি? মায়ের হঠাৎ চিৎকারে থতমত খেয়ে উঠল জুই।
চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘোরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ের উপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘুরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকালো। মায়ার কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশের মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়ার মনোযোগ তখনও জুইয়ের দিকে। যেন অনেকটা শকে আছে জুইয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে, ভাবতেই যেন আতঙ্কে ছেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুইয়ের অনবরত খোঁচাখুচিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদও হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে। যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনকার মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ের হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘুরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ের হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ার উপর। অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘোরালো মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখলো হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখা হতো হৃদের সাথে। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণয় থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘোরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজেরই সাদা ড্রেসের সাথে মায়ার মাথায় সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুইয়ের পেছনে লুকাতেই আবারও চমকে উঠল জুই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুইয়ের পেছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরো ভয়ার্ত হলো হৃদের শান্ত দৃষ্টির ভিড়ে পড়ে। তাই পেছন থেকে জুইয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দনরত গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুই, আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এ- এই লোক এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই, প্লিজ আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে, প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুহিও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝলো না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝলো না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকলো না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুইয়ের মাথায় আসলো না। জুই ভাবলো হৃদ কি জুই ভাবলো হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকেই তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা যেন আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরলো জুইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করলো জুইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জড়তার জুইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারলো না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো।
আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। আচ্ছা, এখন হচ্ছে সে বাসায় চলে আসছে, অন্য সিনে চলে আসছি আমরা। আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করেছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুই বেঘরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালাইনি। কিন্তু আরিফ ভাইয়ার রেখে যাওয়া দ্বিতীয় ফোনটার আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল ওনাকে ফোন মেলাতে। বুক ভরা কষ্ট আর হতাশায় দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপর অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরো বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে? কি তার পরিচয়? বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনোদিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরো কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফিজ সাহেবকে। বরাবরের মতো অফ যাচ্ছে হাফিজ সাহেবের নাম্বার, তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। এদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ রিদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কর্ধিত তার কর্ধিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হইনি যতটা রিদ খান আমাকে বিগত দিনে করেছে। আমার সাথে তার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়ে তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হয় আমার সে কি ইচ্ছে করে আমার মুখোমুখি হয় নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কেন কিছু ইচ্ছাকৃত শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে রিদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝের বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো রিদ খান আমাকে মেনে নিতে পারছে না, বা তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমি বা কি করব? লোকটার মুখোমুখি হওয়ার পেছনে আমার তো কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরস্পরের দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে রিদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে রিদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম, এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জে আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরো কয়েকদিন থাকবে, তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালাকে বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়ে আমাদের সাথেই আছে।
আমি এক পলক তাকালাম মেঝের দিকে। আবছালোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে অন্ধকারের মেলা। আমি আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে। যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারের মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মিলাতে। যাই হোক, এ পর্যন্তই ছিল এই পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নিবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।